একটা বিষয় আপনাদেরকে প্রথমে বলি, সেটা হচ্ছে আমি মনে হয় গত ক্লাসে বলেছিলাম, ইংরেজি কিন্তু বিশাল একটা জগৎ আছে। হুম এই জগতের মধ্যে আপনি যেদিকে তাকাবেন সেদিকে বহুত কিছু দেখতে পাবেন। এই জগতের সবকিছু একবারে দেখতে গেলে আপনার মাথা ঘুরবে। হুম এই জন্য আমরা আস্তে আস্তে এই জগতের মধ্যে ঢুকবো, আস্তে আস্তে আমরা বিষয়গুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করবো। ঠিক আছে, এটা একটা মাথায় রাখবেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে টেন্স নিয়ে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টেন্স হচ্ছে ইংরেজির মূল মূল যদি বলেন কিছু, যে একটা বিষয়ের মূল জিনিস থাকে না, একদম প্রধান জিনিস হচ্ছে টেন্স। যে টেন্স বোঝে না ও ইংরেজির কিছুই বোঝে না, এটা হচ্ছে প্রথম সত্য কথা। আপনি টেন্স বুঝলে ধরেন 70% ইংরেজি বুঝে যাবেন। তো আমাদের একটা দুঃখ আছে, দুঃখটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, তার গঠন কি, এগুলো সবই জানে। বাট এই টেন্সের আসল কাজ কি, বা টেন্সটা কিভাবে ব্যবহার করতে হয়, আবার এই টেন্সের মধ্যে যে কত কিছু আছে সেগুলো জানে না, এবং সেগুলো কোনো কাজেও লাগাতে পারে না। যার কারণে ইংরেজির সবকিছু পারার সত্ত্বেও ইংরেজিটা পারে না। এখন টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো আপনারা সবকিছুই জানেন, এগুলা নিয়ে আমার অত কথা নাই। টেন্সের মধ্যে আমরা যে বিষয়গুলো আপনাদের জানা দরকার সেগুলো নিয়ে কথা বলি। তার জাস্ট আমি সংক্ষেপে বলি, টেন্স শব্দটা ইংরেজি শব্দ টেম্পাস থেকে এসেছে। এই শব্দটা মনে রাখবেন, ল্যাটিন শব্দ, সরি, টেম্পাস, ল্যাটিন শব্দ টেম্পাস। যেমন আমাদের বাংলা শব্দ আছে, এটা যেমন ইংরেজি শব্দ, এরকম হিন্দি শব্দ আছে, আরবি শব্দ আছে, বিভিন্ন ভাষার শব্দ আছে। তো ল্যাটিন নামের একটা ভাষা ছিল, ল্যাটিন নামের একটা ভাষা ছিল, এই ভাষাটা এখন প্রায় বিলুপ্ত। ল্যাটিন ভাষা এখন কেউ কথা বলে না, ভাষাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। তো ল্যাটিন ভাষার একটা শব্দ ছিল টেম্পাস। এই টেম্পাস শব্দের বাংলা অনুবাদ ছিল হচ্ছে সময়। টেম্পাস শব্দের বাংলা অনুবাদ ছিল, মানে বাংলা অর্থ ছিল সময়। এই সময়ের আরেকটা বাংলা হচ্ছে কাল। কাল মানেও কিন্তু সময়। তা আপনি সময় বলেন আর কাল বলেন। আর এর আরেকটা ইংরেজি আছে টাইম, মানে যদি এটাকে বলি আরেকটা ইংরেজি আছে টাইম। তাহলে যে জিনিসটা টাইম, ওইডি সময়, ওইডি কাল, ওইডি টেম্পাস, ওইডি টেন্স। তাহলে দেখেন টেম্পাস শব্দের অর্থ সময় বা কাল যাই বলেন, আর এই সময়ের ইংরেজি হচ্ছে টাইম, আবার টাইমের আরেকটা ইংরেজি হচ্ছে টেন্স। তার মানে আমরা যদি একদম সংক্ষেপে এক সেন্টেন্সে বলি যে টেন্স মানে হচ্ছে সময়। এখন প্রশ্ন হচ্ছে সময়ের সাথে ইংরেজির সম্পর্ক কি, অথবা আমাদের কথা বলার সম্পর্ক কি? সময়ের সাথে হচ্ছে সব সম্পর্ক। আমরা কথা বলি, আমরা যে কাজগুলো করি, কাজটাই তো আমাদের আসল। তো এই কাজটা, কোনো কাজ আমরা এখন করি, কোনো কাজ সবসময় করি, কোনো কাজ আমরা আগে করতাম, কোনো কাজটা আমরা ভবিষ্যতে করব। এইরকম ভাবে আমরা যে বিভিন্ন সময়ে কাজ করি, এই কাজগুলোকে আলাদা করার জন্য, যে আমরা কোন সময় কোন কাজটা করছি, এই কাজগুলোকে আলাদা করার জন্য মূলত হচ্ছে টেন্সের উৎপত্তি। এখন আমাকে বলেন যে এই টেন্স কি জিনিস, এটা কি বুঝছেন? আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভার্ব, ভালো করে বুঝে নেন। ভার্বের বাংলা হচ্ছে কাজ। আর আরেকটা কি, আমরা কি শিখতেছি, টেন্স। টেন্স মানে হচ্ছে সময়। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ভার্বের সাথে। এই ভাগটা মানে এই কাজটা, আমরা যে বিভিন্ন রকম কাজ করি, আমরা খাই, আমরা চলি, আমরা হাঁটি, আমরা কথা বলি, আমরা ঘুমাই, আমরা যত কাজ করি, সেই কাজগুলো যে সময়ে করা হয়, ওই সময়টাকে মূলত টেন্স বলা হয়। তাহলে টেন্স কাকে বলে সেটা তো একদম ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন দেখেন এই সময় হচ্ছে প্রধানত তিন রকম। কয় রকম? তিন রকম। একটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময়। এই যে টেন্স মানে আগে বললাম বর্তমান সময়। আরেকটা কি, পাস্ট টেন্স, এটাও আপনারা জানেন, জাস্ট আমি এমনি একটু আলোচনা করে নিই আর কি। আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। হ্যাঁ, একটা হচ্ছে বর্তমান সময়, যে সময়টা বর্তমান, আরেকটা হচ্ছে অতীত পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। এই প্রত্যেকটা সময়কে আবারও এক একটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা বর্তমান সময়টাকে চারটা শ্রেণীতে ভাগ করি। ধরেন কেমন বলি, আমরা মানুষ, আমরা মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ধরেন কেউ মানে কালো মানুষ, কেউ ফর্সা মানুষ, কেউ ভদ্র মানুষ, কেউ অভদ্র মানুষ, কেউ হচ্ছে লম্বা মানুষ, কেউ ছোট মানুষ। এরকম ভাবে আমরা মানুষকে যখন বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি, আমরা সবাই মানুষ, কিন্তু মানুষকেও আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। ঠিক এই যে বর্তমান যে সময়টা, এই সময়টাকে চারটা স্তরে ভাগ করা হয়েছে।
এরকম ভাবে পাস্টটাকে 4টা ভাগ করা হয়েছে এবং ফিউচারটাকে 4টা ভাগ করা হয়েছে। সেটা তো আপনারা জানেন, এগুলা কি নতুন করে বলার দরকার আছে? আচ্ছা, এগুলো আপনারা জানেন। তো আমরা মূলত এখন আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। আমি কিন্তু এগুলো বললাম না যে টেন্স কত প্রকার কি কি, ওগুলো আপনারা জানেন, ওইগুলো নিয়ে অত সময় নষ্ট করার দরকার নেই। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা হচ্ছে আমরা বর্তমানে এমনি সচরাচর বর্তমানে যে কাজগুলো আমরা সব সময় করি এরকম যে কাজ, সেই কাজগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টোটালি 11টা ব্যবহার আছে। আমাদের শিক্ষার্থীরা একটা ব্যবহার সবাই জানে, আর বাকি ব্যবহারগুলো বিভিন্ন ভাবে জানে অথবা জানে না, কিন্তু টোটাল ব্যবহার কিন্তু মনে রাখবেন 11টা। আমরা একটা একটা করে সবগুলা শিখবো। তো এমনি আপনারা নরমাল মনে রাখতে পারেন যে বর্তমানে সচরাচর যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আজকে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মানে ব্যবহার 1 মানে একটা ব্যবহার শিখবো। তাহলে বলেন প্রেজেন্ট ইনডিফিনাইট কোনটা, যেটা আমরা সব সময় করি? শোনেন, আমরা গ্রামাটিক্যালও শিখবো, আবার এর কিছু শর্টকাট পলিসি আছে সেগুলো মানে মনে রাখার জন্য জানবো। দুটোই। আমি ইংলিশ গ্রামার বলতেও পারবো যে এই গ্রামারটা কাকে বলে সেটাও আমরা পারবো, এবং আমাদের যে গ্রামার শেখার যে উদ্দেশ্য কথা বলা সেটাও আমরা পারবো। দুই ভাবেই আমরা শিখবো, মানে থিওরিও শিখবো আবার সেটার প্রয়োগও শিখবো। তো ব্যবহার 1, ব্যবহার 1টা হচ্ছে একদম এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে মূল সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাই হচ্ছে ব্যবহার 1 এর সংজ্ঞা, যে বর্তমানে কোন সচরাচর, বর্তমানে সচরাচর সচরাচর কোন কাজ, কোন কাজ হয় অথবা ঘটে। বর্তমানে সচরাচর কোন কাজ হয় অথবা ঘটে, এরূপ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আচ্ছা, এইটার আরেকটা নাম আছে, আপনারা এই নামটা মনে রাখতে পারেন, এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরেকটা নাম আর কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। কেউ এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে, কেউ বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে বর্তমানে সচরাচর কোনো কাজ হয় অথবা ঘটে এরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের 1 নাম্বার ব্যবহার। এই নাম্বারটা মনে রাখবেন, ব্যবহার 1 নাম্বার ব্যবহার। এখন এভাবে আমরা খুব একটা ভালো বুঝি না যে কোনটা সচরাচর কাজ আর কোনটা কি, এগুলো আমরা খুব ভালো একটা বুঝি না। আমরা আরেকটু সহজ করে বুঝবো। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখন যে কথাটা বলবো এই কথাটা ইংরেজি শেখার জন্য মানে এত গুরুত্বপূর্ণ। যদি এটা না বুঝেন তাহলে আপনি কিন্তু ইংরেজি মানে কিছুই বুঝবেন না, সোজা কথা। সেটার নাম হচ্ছে ক্রিয়ামূল। মনে রাখবেন, ক্রিয়ামূল। ক্রিয়ামূল এর আরেকটা বাংলা হচ্ছে ধাতু। ক্রিয়ামূল ধাতু, আর একটা হচ্ছে বিভক্তি। এই ব্যাপারটা একটু ক্লিয়ার বুঝে নিবেন। আমি মনে হয় কোন এক ক্লাসে বা কোন এক সময় আপনাদেরকে বলেছিলাম যে রিড মানে কি বলেন? সে রিড মানে পড়া, রাইট? রিড মানে পড়া। এখন আমরা কি কখনো বলি যে আমি বই পড়া? আচ্ছা, ধরেন আমরা বললাম ওয়ার্ক মানে কি? কাজ করা, রাইট? কাজ করা। এখন আমরা কি কখনো বলি যে সে কাজ করা, আমি কাজ করা? বলি? বলি না। তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি এই ক্রিয়ামূল বা ধাতু, এটা কিন্তু বাংলা ব্যাকরণে আছে, দেখবেন ক্রিয়ামূল বা ধাতু। আপনারা যেটা করবেন, প্রত্যেকটা যে এই যে ভার্ব দেখতেছেন, এই ভার্বের একটা অর্থ আছে না? এরকম পড়া, কাজ করা, হাঁটা, যাওয়া, খেলা, এরকম আছে না? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ভার্বে বাংলাতে যে শেষে আকার উকার গুলা যেগুলো থাকবে সেগুলাকে একবারে বাদ দিয়ে দিবেন। মনে থাকবে? বাদ দিলে যদি আমরা পড়াকে, এই যে পড়া, পড়া থেকে আমরা যদি আকারটা বাদ দিই তাহলে কি হবে? রাইট, এটা একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা, কাজ করা থেকে যদি আকারটা বাদ দিই তাহলে কি হবে? কাজ কর। আচ্ছা, ধরেন ওয়াক মানে হাঁটা। ওয়াক মানে কি? ওয়াক মানে হাঁটা। এই হাঁটা থেকে আকারটা বাদ দিলে কি হবে? হাঁট।
এই কাজটা করতে পারবেন না? জি স্যার থাকবো। একটা বাংলা ক্রিয়াপদের সাথে যে এই আকার উকার গুলো থাকবে এইগুলাকে বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটার নামই হচ্ছে ক্রিয়ামূল। থাকবে সেটার নাম হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। আপনি যেভাবে মনে রাখতে পারেন মনে রাখবেন। এই ক্রিয়ামূলের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহারে এ অন্তস্থ রস্বই এবং ও, এ অন্তস্থ রস্বই এবং ও, এই বিভক্তি এগুলাকে কি বলা হয়? বিভক্তি। মনে থাকবে এই ক্রিয়ামূলের সাথে কিন্তু এক এক সময় এক এক রকম বিভক্তি যোগ হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহারে এই 4টা বিভক্তির মধ্যে একটা বিভক্তি যোগ হবে। মনে থাকবে? যদি এই একটা বিভক্তি যোগ হয় এই 4টার মধ্যে যে কোনো একটা, তাহলেই কেবল সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার হবে। এই নোটটা ভালো করে মনে রাখবেন যে কোন টেন্সে গিয়ে কি বিভক্তি যোগ হচ্ছে। তাহলে ইংরেজির বিভিন্ন রকম সেন্টেন্স হয়, আপনি ওই সেন্টেন্সটা বাংলা ওই সেন্টেন্সটা চিনবেনই হচ্ছে এই ক্রিয়ামূল এবং ধাতু, মানে এই যে শেষে যে বিভক্তিটা থাকবে দেখবেন এই ক্রিয়ামূলের সাথে কোন বিভক্তিটা যোগ হয়েছে। এই বিভক্তিটা দেখেই আপনাকে চিনতে হবে যে ওইটা কোন টেন্সে যাচ্ছে। তাহলে এখন আপনারা বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহারে আমরা কিভাবে চিনবো? এ অন্তস্থ রস্বই অথবা ও, এই 4টা বিভক্তির মধ্যে যদি যে কোনো একটা থাকে শেষে এই বিভক্তির সাথে এই ক্রিয়ামূলের সাথে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই অন্তস্থ এবং রস্বই এরা সরাসরিও থাকতে পারে, বিভক্তি আকারেও থাকতে পারে, আবার এরা দুজন সরাসরিও থাকতে পারে। যদি সরাসরি থাকে তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার হবে, যদি বিভক্তি আকারে থাকে তাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার হবে। এবার আসেন, ধরেন আমরা যদি বলি যে দেখেন আমি বাংলা, আমি বাংলা, এর মধ্যে একটা যোগ করেন তো, কোনটা যোগ করা যায়? আমি বাংলা পড়ি। বাংলা পড়ি, দেখেন আমরা বাংলা পড়ি, এখন আমরা বললাম পড়ি। এখন এই পড়ি ক্রিয়ামূলটা বলেন তো? না, ক্রিয়ামূলটা হচ্ছে পড়, রাইট। এর সাথে কি যোগ হয়েছে? রস্বই যোগ হয়েছে, যে রস্বই যোগ হয়েছে, তার মানে রস্বই যোগ হইল। এই রস্বই তো রস্বই কার নাকি? রস্বই মানে রস্বই কার। তাহলে এখানে যোগ হলো কি ই যোগ, মানে রস্বই বিভক্তি যোগ হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার উদাহরণ সঠিক কিনা? আচ্ছা, এবার দেখেন যদি বলি আমরা তাকে চিনি, আমরা তাকে চিনি, এখানে কি যোগ হয়েছে বিভক্তি আকারে? এখানে রস্বই যোগ হয়েছে, রাইট। আচ্ছা, যদি বলি সে সকালে মাঠে কাজ করে, সে সকালে মাঠে কাজ করে, বলেন কাজ করার ক্রিয়াটা কি? কর। তাহলে যদি আমরা এই করের সাথে কি যোগ হয়েছে? এ যোগ হয়েছে, তাহলে করে। তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই বিভক্তি 4টার বাইরে যদি অন্য কোনো কিছু যোগ থাকে আপনার এই করের সাথে, যখন আমি যদি আপনাদেরকে সহজ করে একটু বোঝানোর জন্য বলি, কারণ আমরা এই করের সাথে সি যোগ করি, ধরেন সি যোগ করলাম, ধরেন আমরা বললাম করছি, কি বললাম? করছি। এইটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার হবে কি হবে না? কারণ এখানে শুধু রস্বইকার ব্যবহার হয়নি, এখানে পুরো সি ব্যবহার হয়েছে। বিষয়টা কি বুঝলেন কিনা? এইটা যদি না বুঝেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। একদম ক্লিয়ার হয়ে নেন যে এই বিভক্তিটা কি। ওকে, তাহলে আপনার প্রত্যেকটা ধরেন সুইম মানে কি কনসেপ্ট? সুইম সাঁতার কাটা, সাঁতার কাটা। আচ্ছা, এটা ক্রিয়ামূল কি? সাঁতার কাট, রাইট। এখন আমরা এখানে কি কি বলতে পারি বলেন? আমরা বলতে পারি সাঁতার কাটে, কি বলি? সাঁতার কাটে। আচ্ছা, আমরা বলতে পারি সাঁতার কাটি, সাঁতার কাটি বলতে পারি।
তারপরে বলতে পারি সাঁতার কাটো নাকি এইগুলা তাইলে আর এই টেন্স হবে না। বুঝছেন? এটাই হচ্ছে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। যদি আমরা বলি সাঁতার কাটছি, কারণ এখানে তখন এ অন্তত রস্যই বা ও যোগ হয়নি, কি যোগ হয়েছে? পুরো সি যোগ হয়েছে। বুঝতে পেরেছেন? যদি আমরা বলি কাটবো, সে স্কুলে যাই, সে স্কুলে যাই, তাহলে যে এটা কি হয়েছে? অন্ততটা সরাসরি ব্যবহার হয়েছে, ঠিক কিনা? এখন যদি বলেন আমি স্কুলে যাই, তাহলে রস্যটা সরাসরি ব্যবহার হবে। যদি বলি তুমি স্কুলে যাও, তখন ওটা ব্যবহার হবে। বুঝলেন? তাহলে আপনাকে মনে রাখতে হবে, ওই যে ওষুধের কথাটা মনে রাখবেন। আপনার কাছে যে ওষুধ চাচ্ছি আপনি সেই ওষুধই দিবেন, অন্য ওষুধ দিবেন না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হইতে হলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক নাম্বার ব্যবহার হইতে হলে অবশ্যই এ অন্তত রস্যই এই বিভক্তি চারটার মধ্যে যে কোনো একটা বিভক্তি থাকতে হবে, না হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক নাম্বার ব্যবহার হবে না। গুড। স্যার পরির ক্ষেত্রে শেষে ই আসতেছে, ছির ক্ষেত্রে শেষে ই আসতেছে, তারপর পরিটা হ্যাঁ, গুড গুড গুড, ভালো প্রশ্ন করেছেন, এটা ভালো করে বুঝে নেন। সেটা হচ্ছে আপনি যখন পড়ি বলবেন, পড়ি, তখন কি যোগ হচ্ছে? ই নাকি? আবার যখন পড়ছি বলছেন তখনও ই যোগ হচ্ছে, এই তো প্রশ্নটা। কিন্তু এর ক্রিয়ামূলটা কি? এই পড়া, এর ক্রিয়ামূলটা কি? পড়। এখন আপনি এই পড়ছি থেকে এই পড়টা বাদ দেনছে, তাহলে কি থাকতেছে? তাহলে সি থাকতেছে। আপনি রিজার্ভ করেন, এখন কি এটা বেশি যোগ হলে কোনটা? ই যোগ হয়েছে না সি যোগ হয়েছে? কথা কি বুঝছেন? ধরেন বললাম পড়ছি, ভালো করে বুঝে নেন, পড়ছি। এখন এই পড়া, রিড মানে পড়া, আমরা জানি। এখন এই রিডের ক্রিয়ামূল, পড়ার ক্রিয়ামূলটা কি? পড়। আচ্ছা, এখন এই পড়ছি থেকে এই পড়টা বাদ দেন, থাকলো কি? তাহলে বেশি যোগ হয়েছে কোনটা? ছি নাকি ই? ছি যোগ হয়েছে, রাইট। আচ্ছা, এখন যদি আপনাকে বলি যে পড়েছি, পড়েছি, এই পড়েছি থেকে আপনি এই ক্রিয়ামূলটা বাদ দেন, কি থাকবে? এখানকার এখানটা আর হচ্ছে ছয় রশ্মি, ঠিক কিনা? এখানেও শেষে ই আছে ঠিকই, কিন্তু বেশি নিচ্ছে কোনটা, এটা খেয়াল রাখবেন, বিভক্তি কোনটা। আর যখন আমরা বলবো পড়ে, কি বললাম? পড়ে অথবা পড়ি, পড়ি বললাম। এখন এই পড়ি থেকে ক্রিয়ামূলটা বাদ দেন, কি থাকলো? না, ক্রিয়ামূলটাই বাদ দেন। এখন থাকছে এই যে ই, এই যখনই শুধু ইটা থাকবে তখনই সেটা প্রেজেন্ট টেন্সের এক নাম্বার ব্যবহার হবে। আর যখন অন্য কিছু যোগ হবে তখন সেটা এক একটা ক্ষেত্রে এক এক টেন্স হয়ে যাবে। কোন টেন্সে কোন বিভক্তিটা যোগ হবে এগুলাকে বিভক্তি বলে। এগুলা কি বলে? বিভক্তি। এই বিভক্তিগুলা কোন জায়গায় কোন বিভক্তি যোগ হবে সেইটা এক একটা টেন্সে এক এক রকম বিভক্তি হবে। আমরা আস্তে আস্তে ওগুলা ধীরে ধীরে বুঝে নেব, এবং প্রথমটা যখন আপনি বুঝবেন বাকিগুলা চোখ বন্ধ করে কানে শুনলে বুঝে ফেলবেন। এইবার হচ্ছে এইগুলার ইংরেজি করবেন কি করে? ইংরেজি করার নিয়ম হচ্ছে এই একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। মনে রাখবেন, সাবজেক্ট হবে প্রথমে, তারপরে ভার্বটা বসাবেন, এরপরে ওই যে সেন্টেন্সের মধ্যে যতগুলো এক্সটেনশন থাকবে ওই এক্সটেনশন গুলো সিরিয়াল অনুযায়ী বসাই দিবেন। পারবেন কি পারবেন না? এইটা একটু পরে করি। আচ্ছা, আমি বাংলা পড়ি, ওকে, তাহলে এটা ভার্ব হচ্ছে এটা। বাংলা কি? এক্সটেনশন টু। আমি হচ্ছে সাবজেক্ট। এবার আপনি এই গঠনটা ফলো করেন, মনে রাখবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন আরেকটা জিনিস দেখতে পারেন, এখানে ভার্ব ওয়ান দিতে পারেন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান। আমি ইংরেজি কি? আমি ইংরেজি আই, ওকে। এবার লাগবে কি? ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি রিড। বাংলার ইংরেজি কি? বাংলার ইংরেজি বাংলা। এখন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা জানি যে এক্সটেনশন টুর আগে আর্টিকেল বসে না বসে না? বসে। এক্সটেনশন টুর আগে আর্টিকেল বসে। কোন ভাষার নাম, ভাষা অথবা খেলার নাম, এদের আগে আর্টিকেল বসে না, মনে রাখবে। কোন ভাষার নাম এবং কোন খেলার নামের আগে আর্টিকেল বসবে না। তাহলে বাংলা কি একটা ভাষার নাম না?
সেই জন্য এটা আর্টিকেল বসবে না। আমরা তাকে চিনি, বলেন তাহলে আমরা প্রথমে সাবজেক্ট থাকবে। আমরা ইংরেজি কি? উই। এবার বলেন চেনা ইংরেজি কি? নো। চেনা ইংরেজি নো। এবার তাকে ইংরেজি কি? বলেন হিম অথবা হার। রাইট। পুরুষ হলে হিম, মহিলা হলে হার। আমি লিখে দিচ্ছি, একটু পরে দাঁড়ান। এইবার এটাতে আসেন, সেটা হচ্ছে কাজ করে ভাই, সে সাবজেক্ট। প্রথমে দেন হি। কাজ করা ইংরেজি কি? কাজ করা। আচ্ছা, এক্সটেনশন আছে দুইটা, একটা মাঠে একটা সকালে। মাঠে ইংরেজি কি? মাঠে ইংরেজি কি? মাঠে ইংরেজি কি? মাঠে ইংরেজি কি? খালি ফিল্ড বললে হবে না, মাঠে ইংরেজি ইন দি ফিল্ড, ঠিক কি না? সকালে ইংরেজি কি? ইন দি মর্নিং। আচ্ছা, এবার আপনাকে একটা নোট মনে রাখতে হবে। নোটটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে থাকবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস, ইএস অথবা আই ইএস যোগ হবে, মনে রাখবেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস, ইএস অথবা আই এর যোগ করতে হবে। এটা কোন ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ পরবর্তীতে চেঞ্জ গুলা হবে হচ্ছে এই জায়গাতেই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা বিভিন্ন সময় এই কথাটা শুনে থাকেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কথাটা মানে প্রায় প্রত্যেকটা গ্রামার করতে গেলে এই কথাটা শোনা লাগে। তো এই ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার দেখেন। সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা কি জিনিস আপনি আপাতত মনে রাখবেন, আই, উই এবং ইউ মনে থাকবে। এই তিনটা সাবজেক্টের মধ্যে আই এবং উই এই দুটাকে বলা হয় ফার্স্ট পারসন। কোন পারসন? ফার্স্ট পারসন। আর ইউটাকে বলা হয় সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন। আই, উই, ইউ এই তিনটা বাদে পৃথিবীতে যত সাবজেক্ট আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন, মনে থাকবে। ভালো করে বুঝে নেন, এই তিনটা মুখস্থ রাখবেন। আই, উই, ইউ। আমি, আমরা আর তুমি, তোমরা বাদে পৃথিবীতে মানে আমি, আমরা আর তোমরা, আমরা আর তোমরা। কে যেন আমার এক স্টুডেন্ট আমাকে একটা ছড়া শিখাই দিয়েছিল, বুঝছেন? আমার খুব ভালো লাগছে। বলছিল আমি, তুমি, আমরা মানে আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা, এরকম। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম, থার্ড পারসন, মনে থাকবে। তাহলে আমি মানে আই, উই, ইউ বাদে পৃথিবীতে যত সাবজেক্ট হয় কোন পারসন? থার্ড পারসন। সেই থার্ড পারসনের মধ্যে যদি একজনকে বোঝায়, কয়জন? একজনকে বোঝায়, তাহলে সেটাকে বলে সিঙ্গুলার। আর যদি একজনের বেশি বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্লুরাল, থাকবে। এখন বলেন এই হি এই তিনটার মধ্যে আছে? নাই। তাহলে এটা কোন পারসন? এখন বলেন হি বলতে কয়জনকে বোঝায়, একজন নাকি একজনের বেশি? একজন বোঝায়, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? আচ্ছা, এখন আপনারা এই কথাটা ক্লিয়ার কিনা, মানে থার্ড পারসন কোনটা এবং থার্ড পারসন সিঙ্গুলার কোনটা, এটা ক্লিয়ার হয়েছেন কিনা? এখন সাবজেক্ট যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে কি যোগ হবে? এস, ইএস অথবা আই, ই, এস যোগ হবে। ওকে, এখন প্রশ্ন কখন কোনটা যোগ করবেন? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যেটা শিখবো সেটা হচ্ছে কখন আমরা এস যোগ করবো, কখন ই এস যোগ করবো আর কখন আই এস যোগ করবো। হ্যাঁ, এটা একটু শুনে নেন। একটা ভার্বের সাথে আমরা এস, ইএস অথবা আই এস যোগ করবো কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে একটা ভার্বের শেষে যে অক্ষরটা থাকবে, মনে রাখবেন, একটা ভার্বের শেষে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, কি হয়? কনসোনেন্ট, মনে রাখবেন।
একটা ভার্বের শেষে যে অক্ষরটা থাকবে সেটা যদি কনসোনেন্ট হয় তাহলে তার সাথে আমরা শুধুমাত্র এস যোগ করব। বুঝতে পেরেছেন? কোন ক্ষেত্রে যোগ করব? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, শুধু এই ক্ষেত্রে কিন্তু। তাই বলে আবার সব পার্সনের ক্ষেত্রে বসাই ফেলেন না। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে ভার্বের সাথে আমরা এস ইএস আইএস যোগ করব, এবং সেই ভার্বের শেষের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে তখন আমরা শুধু কি যোগ করব? এস যোগ করব। আর যদি ভাওয়েল হয়, কি হয়? ভাওয়েল হয় তাহলে তখন আমরা ইএস যোগ করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে ধরেন এই যে ওয়ার্ক, এই ওয়ার্কের সাথে আমরা কি যোগ করব? এস নাকি ইএস? কনসোনেন্ট আছে মানে এস যোগ হবে। আচ্ছা বলেন এখানে আমরা কি যোগ করব? এই যে ভাওয়েল আছে তার মানে ইএস যোগ করব। ঠিক আছে? এবার আসেন, এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, এগুলা ভাওয়েল নাকি কনসোনেন্ট? এগুলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে ইএস যোগ হবে। কোন ভার্বের শেষে যদি দেখেন এস আছে, ডাবল এস আছে, এস এইচ আছে, সি এইচ আছে, এক্স অথবা জেড আছে, এগুলা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কি যোগ হবে? ইএস যোগ হবে। মনে থাকবে? যেমন ক্যাশ, সি এ টি সি এইচ, ক্যাশ, এর সাথে কি এস যোগ করবেন নাকি ইএস যোগ করবেন? ইএস যোগ করবেন। যদি বলি পাশ, এই পাশের সাথে কি এস নাকি ইএস? ইএস যোগ করবেন, রাইট। আচ্ছা এবার ই বলেন, ই ভাওয়েল নাকি কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েলের সাথে কি যোগ হয়? ইএস। কিন্তু শুধুমাত্র ই থাকলে শুধু এস যোগ হবে। তার মানে এই দুটা মূল নিয়ম আর এই দুটা ব্যতিক্রম। ঠিক আছে? এই দুটা মূল, ভাওয়েল কনসোনেন্ট এমনি জেনারেল নিয়ম। কনসোনেন্ট হলে এস, ভাওয়েল হলে ইএস। ব্যতিক্রম কি? এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকলে এস না হয়ে কি হবে? ইএস যোগ হবে। আর যদি শেষে কি থাকে তাহলে সেক্ষেত্রে শুধু এস যোগ হবে। মনে থাকবে? ওকে, এবার মনে রাখেন কোন শব্দের শেষে, কোন ভার্বের শেষে যদি ভাওয়েল, ভাওয়েল প্লাস ওয়াই থাকে, মনে থাকবে? ভাওয়েলটা বড় করে লেখেন, পরে আবার বুঝবেন না। হচ্ছে ভাওয়েল, ভাওয়েল প্লাস ওয়াই। কোন শব্দের শেষে ওয়াই আছে এবং ঠিক তার আগে একটা কি আছে? ভাওয়েল আছে, সেই ক্ষেত্রে শুধু এস যোগ করবেন। কি যোগ করবেন? এস। যেমন প্লে, প্লে শেষে কি ওয়াই আছে না? এবং তার আগে কি আছে? একটা ভাওয়েল আছে, তার মানে একটা এস যোগ করবেন। ক্লিয়ার? যেমন মনে করেন আমরা বললাম পে, পে মানে পরিশোধ করা, শেষে ওয়াই আছে তার আগে ভাওয়েল আছে, কি যোগ করবেন? তাহলে একটা এস যোগ করবেন। আর কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট প্লাস ওয়াই, তখন আপনারা এই ওয়াইটা উঠে দিয়ে আই এর যোগ করবেন। তখন ওয়াইটা উঠে যাবে, উঠে গিয়ে তখন আই এর যোগ করবেন। এখন ধরেন আমরা বললাম ফ্লাই, কি বললাম? ফ্লাই। তাহলে এই আস্তে, ফ্লাই এর কি শেষে ওয়াই আছে, আগেরটা কি কনসোনেন্ট আছে, তাহলে এখন কি করবেন? এই ওয়াইটা বাদ যাবে, ওয়াইটা বাদ দিয়ে আই এস যোগ করবেন। বিষয়টা কি ক্লিয়ার?